আমি অর্চিতা শীল। আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 143 ইউনিট 14 এর রিজিয়ন অ্যান্ড ট্রাইব এই বিষয়ের উপর আমার বক্তব্য রাখছি। আমরা বলি যে ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে আমরা বিভিন্ন ভাষা, ধর্মের, বর্ণের এবং বিভিন্ন লিঙ্গের মানুষের সম্মেলন দেখতে পাই। সুতরাং যদি দেখা যায় এখানে আমরা একটা কথা বলে থাকি, দ্যাট ইজ দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার মধ্যে ঐক্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বাধীনতার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ভারত অঞ্চলে বা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের সম উন্নয়ন ঘটেনি, অর্থাৎ সেখানে একটা অসম উন্নয়ন এবং বিশাল আর্থ সামাজিক একটা বৈষম্যতা পরিলক্ষিত হয়ে থাকে। যারা উপজাতি অর্থাৎ উপজাতি অধ্যুষিত যে ভারতবর্ষের অধিকাংশ যে সমস্ত অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলে সাধারণত এই অসমতা এবং বৈষম্যতা ভীষণভাবে লক্ষিত হয়ে থাকে। এটি বিশেষ করে দেখা যায় উপজাতীয় জনসংখ্যাধিক্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলিতে এটি ভীষণভাবে প্রতিভাত হয়ে থাকে। এখন আমরা যেটা বলবো, আমরাও তো বলছি উপজাতি, তাহলে কাদের আমরা উপজাতি হিসেবে ডিফাইন করব বা সংজ্ঞায়িত করব। সেখানে দেখা যায় যে উপজাতি কারা, এর উত্তরে যদি বলা যায় তাহলে দেখা যায় যে প্রকৃতির সান্নিধ্যে বসবাস করা, বনের উপর নির্ভরশীলতা এবং ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ এবং তাদের স্বতন্ত্র একরকম কালচারাল লাইফ বা সাংস্কৃতিক অনুশীলন এবং রীতিনীতি, লিঙ্গ সম্পর্ক, ঐতিহ্যবাহী প্রধানদের তাৎপর্য, এই সমস্ত নিয়ে যে গোষ্ঠী গড়ে ওঠে তাকেই আমরা উপজাতি হিসেবে ডিফাইন করতে পারি। সুতরাং যে বৈশিষ্ট্যগুলি উপজাতীয় পরিচয়কে অন্যদের থেকে আলাদা করে সেগুলি হচ্ছে বর্ণ এবং শ্রেণী। উপজাতি সম্প্রদায়ের তুলনায় উপজাতিদের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্যতা ভীষণভাবে পরিলক্ষিত হয়, দ্যাট ইজ দ্য লিঙ্গ এবং সামাজিক সমতা। এই বিষয়টি তাদের মধ্যে ভীষণভাবে প্রতিভাত হয়ে থাকে। ভারতে উপজাতি জনসংখ্যা কত শনাক্তকরণের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে দুটি বিষয়ের উপর নির্ভর করে বা দুটি ধারণার উপর নির্ভর করে। একটা হচ্ছে আমরা তো জানি যে আমরা প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম। সুতরাং সেখানে আমাদের আলোচনার মধ্যে এসে পড়ে যে ব্রিটিশ ঔপনিবেশিক রাষ্ট্রের ধারণা, আর দ্বিতীয়ত বলা যায় যে স্বাধীনতা উত্তর ভারতীয় রাষ্ট্র। আগের ধারণাটি অর্থাৎ প্রথমোক্ত ধারণাটি ছিল বলা যায় যে সবসময় একে অপরের থেকে আইসোলেট করে দেওয়ার একটা প্রবণতা, অর্থাৎ বিচ্ছিন্নবাদের ধারণা। এটি জীবনধারা এবং মূল সমাজের বাইরে থাকার ক্ষেত্রে উপজাতিদের স্বতন্ত্র শ্রেণী হিসেবে সেভাবে বিবেচনা করা হতো। কিন্তু পরের ক্ষেত্রে অর্থাৎ স্বাধীনতা উত্তর ভারতীয় রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টিভঙ্গিটা কিছুটা পরিবর্তিত হয়ে যায় এবং পরেরটি হচ্ছে উন্নয়নমূলক দৃষ্টিকোণ। এই দৃষ্টিভঙ্গি অনুসারে বলা যায় যে উপজাতিগুলোকে এমন একটা সম্প্রদায় হিসেবে দেখা হয় যে যেগুলি সত্যি বলতে গিয়ে অন্যান্য অংশের থেকে বা অন্যান্য সমাজের যারা প্রিভেল করছে তাদের থেকে বেশ কিছুটা ব্যাকওয়ার্ড রয়েছে বা পিছিয়ে রয়েছে। সাধারণত উন্নয়নের ক্ষেত্রে তাদের যে আমরা বলে থাকি যে মূল ধারা, সেই মূল ধারা হিসেবে উল্লেখ করা হয় তাদেরই যারা বিকাশের জন্য মূল ধারার সাথে কি করতে পারে, নিজেদের সম্পৃক্ত করতে পারে বা অ্যামালগেট করতে পারে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবিধানের ৩৬৬ নম্বর ধারার ২৫ নম্বর যে উপধারা রয়েছে সে ধারায় বলা হয়েছে যে তপশিলি যে উপজাতি শিডিউল ট্রাইব, উপজাতি বা উপজাতি সম্প্রদায় বা এই জাতীয় উপজাতি বা উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু গোষ্ঠী করে তাকে সংজ্ঞায়িত করা হয় এবং সংবিধানের ৩৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে তপশিলি উপজাতিদেরও সেই হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এখন এই কথাটার মানে কি? এই ভারতীয় সংবিধান যদি দেখো, সরকারি অর্থে পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা সরকারি চাকরি রয়েছে, সেগুলোতে তাদের জন্য 7% অর্থাৎ 7% আসন বা সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। স্বাধীন ভারতে এই উপজাতীয় জনগোষ্ঠীর জন্য তাই আইন ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুতরাং এক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি? এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে সত্যি সেখানে একটা উন্নয়নের ব্যাপারটা দেওয়ার একটা কি হয়েছে, একটা দৃষ্টিকোণ আমরা দেখতে পাই, যেটা কিন্তু পূর্বে ব্রিটিশ ভারতে অর্থাৎ যখন আমরা ঔপনিবেশিক শাসনাধীন ছিলাম তখন তাদের মধ্যে কিন্তু এই মানসিকতা ছিল না। বরং উপজাতিদের একেবারে একটা আইসোলেট করে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার, সমাজের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করা যেতে পারে, এই ধরনের ধারণা বা কনসেপ্টে তারা বিলংই করতো না। 2001 সালের একটা ভারতের আদমশুমারি অনুযায়ী বলা যায় যে বিশেষ করে উপজাতীয় অঞ্চল বা উপজাতি নিয়ে যখন আমরা বলবো তখন আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বেশিভাবে গুরুত্ব দিয়ে থাকি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 2001 সালের আদমশুমারি অনুসারে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আজকের দিনে বাজেটে বলা হয়েছে যে একটা টুরিস্ট স্পট হিসেবে লাক্ষাদ্বীপকে মেইন ফোকাস করা হচ্ছে আজকের বাজেটে। আজকে 2024-এ যে একটা অন্তর্বর্তী বাজেট করা হয়েছে তাতে কিন্তু এই লাক্ষাদ্বীপের উপর অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে। সুতরাং সেই লাক্ষাদ্বীপ, দাদরা এবং নগর হাভেলিতে দেখা যায় যে সেখানকার যে মোট জনসংখ্যা রয়েছে তার 60%ই হচ্ছে প্রায় তপশিলি উপজাতির সংখ্যা। অর্থাৎ তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিলং করে থাকে। তাই বিশিষ্ট বলা যায় আর্কিওলজিস্ট বা নৃবিজ্ঞানী বি.এস. গুহ উপজাতি আঞ্চলিক বন্টনকে তিনি 3টে বিস্তৃত অঞ্চলে ক্যাটেগরাইজড করেছিলেন বা শ্রেণীবদ্ধ করেছিলেন। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। এই অঞ্চলটি সাধারণত দেখা যায় যে ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের খাসি, গারো, নাগা, আসামের লেপচা, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা সহ আদিবাসী জনগোষ্ঠী নিয়ে গঠিত। যেমন আজকের দিনে মণিপুরেও উপজাতি গোষ্ঠীর মধ্যে একটা কি হচ্ছে, একটা একটা বিদ্রোহ পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়াও আমরা বলতে পারি যে ইস্টার্ন কাশ্মীর রিজিয়ন অর্থাৎ পূর্ব কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চলে অবস্থিত পূর্ব পাঞ্জাবেও অনেক উপজাতি সম্প্রদায় পরিলক্ষিত হয়। এই অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠী কিন্তু বেশিরভাগই দেখা যায় যে দে আর participating in agricultural field বা এগ্রিকালচার অর্থাৎ they are agrarian in nature অর্থাৎ তারা কৃষি কার্যে নিজেদের নিযুক্ত হয়ে থাকে। Most of them are farmers in nature. এরপরে আমরা যেটা বলে থাকি মধ্যবর্তী জোন বা সেন্ট্রাল জোন, সেখানে বলা হচ্ছে এটিকে আরেকটি নামে অভিহিত করা হয়, দ্যাট ইজ দ্য মিডল জোন। এবং সেক্ষেত্রে বলা হয় তার মধ্যে কি পড়ে, দেখা যায় যে নিশ্চয়ই পড়বে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের উপজাতিদের নিয়ে গঠিত। এবং বলা হয় রাজমহল, গারো পাহাড় আর রাজমহল পাহাড়ের মধ্যবর্তী স্থান দ্বারা উত্তর পূর্বাঞ্চল থেকে সেই অঞ্চলটি বিচ্ছিন্ন, এই সেন্ট্রাল জোনটা। এবং পাশাপাশি সাইমালটেনিয়াসলি আমরা আরো কতগুলো অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে পারি, যেমন উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ রাজস্থান এই সেন্ট্রাল জোনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ভীল, সাঁওতাল, রিয়া, খণ্ডভূমিজ, মুন্ডা এই উপজাতীয় গোষ্ঠীগুলোর প্রাদুর্ভাব বা উপজাতীয় গোষ্ঠীগুলোর অস্তিত্ব সেখানে লক্ষিত হয়ে থাকে। এবং সেখানেও দেখা যাবে যে উপজাতীয়রা সাধারণত কৃষি এবং সংশ্লিষ্ট পেশার কাজে নিয়োজিত হয়ে থাকে। এরপরে আমরা আসি একটু সাউদার্ন এরিয়া বা দক্ষিণ অঞ্চলের কথা বলে থাকি।
দক্ষিণাঞ্চলে উপজাতি সম্প্রদায় বলতে আমাদের দাক্ষিণাত্যের কথা বলতে হবে, এবং সেখানে দেখা যায় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কোচিনের কিছু অংশ এর অন্তর্ভুক্ত বা অ্যামালগেটেড হয়ে আছে। এই অঞ্চলের উপজাতিদের বা উপজাতি জনগোষ্ঠীর মধ্যে কতগুলো খুব উল্লেখযোগ্য নাম হচ্ছে, যেমন টোডাস বলা যেতে পারে, বেঞ্চুস বলা যায়, পানিয়ান, কুরুম্বা ইত্যাদি। অন্য আরেকটা অঞ্চল, এগুলো খুব গল্পের মতো, খুব সুন্দর। অন্য একটি অঞ্চল হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা তো প্রচুর মানুষ এখন আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের কাছে ভীষণভাবে একটা টুরিস্ট স্পট হিসেবে পরিগণিত হয়ে থাকে। প্রচুর মানুষ সেখানে বছরের সারা বছর ধরে অনেক মানুষ, একটা বিরাট পোর্শন মানুষ সেখানে ভ্রমণের জন্য গিয়ে থাকে। সুতরাং একটি অঞ্চল হলো আন্দামান, এরম অঞ্চলটি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে দেখা যায় যে আন্দামানি, নিকোবরি, জারোয়াদের কথা বলা হতো এক সময়। তো জারোয়াদের কবলে পড়লে মানে কি হচ্ছে, সভ্য মানুষের অবস্থা সঙ্গীন হতো। কিন্তু বর্তমানে সেটা আর হয় না। তারা আর আজকের দিনে তারা আর এতটাই অ্যাগ্রেসিভ নেই, এবং বরং বলা যায় যে তাদের মধ্যে কিছু কিছু মানুষ শিক্ষিত হওয়ার ফলে আজকে কিন্তু তাদের মানসিকতা বা মেন্টালিটিও অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা যেটা বলা যায় সেখানে সেই দিক দিয়ে, এবং সাইমালটেনিয়াসলি সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রেও সেখানে কিছু তাদের নিজস্ব আইডেন্টিটি রয়েছে বা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ফলত দেখা যায় যে খনিজ বা বা বনের মতো যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, ফরেস্ট্রি রয়েছে, সেখানে দেখা যায় যে তার অবক্ষয়, অর্থাৎ সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এক্সপ্লয়েটেড হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে সুতরাং শোষণ সম্পর্কিত সমস্যাগুলো উত্থাপিত হচ্ছে বা তাদের চোখে ভেসে আসছে, এবং যা দেখা যাচ্ছে যে যার ফলে আদিবাসীদের পক্ষে হয়তো সেই অঞ্চলে আর সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না, এবং সম্ভব না হওয়ার ফলে তাদের ঐতিহ্যবাদী আবাসস্থল থেকে তাদের নিজস্ব বাস্তুচ্যুত হতে হচ্ছে, অর্থাৎ তারা বাস্তুচ্যুত, অর্থাৎ বাসস্থান ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে। এবং তারা দেখা যাচ্ছে যে তার ফলে তাদের মধ্যে একটা মিক্স আপ হচ্ছে, এবং তাদের যে কাস্টম, প্রথাগত প্রথা বা যে অনুশীলন বা উপজাতি পরিচয়, সেক্ষেত্রেও একটা চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের মধ্যে আপেক্ষিক একটা বঞ্চনার অনুভূতি তৈরি হচ্ছে। অর্থাৎ উপজাতিদের সংখ্যা তো কম নয়, কিন্তু তারা তো ডিপ্রাইভ হচ্ছে, এক্সপ্লয়েটেড হচ্ছে। সুতরাং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা একটা আপেক্ষিক বঞ্চনা বা তারা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, এখানে অস্বীকার করার জায়গা নেই। এই যে সেনসেশন বা এই অনুভূতিটা বোঝায় যে অন্যান্য অঞ্চলের তুলনায় যদি আমি কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে দেখা যায় যে উপজাতি অধ্যুষিত যে সমস্ত এরিয়া বা অঞ্চলগুলো রয়েছে, তারা ভীষণভাবেই দেখা যাচ্ছে যে ডিপ্রাইভড হয়ে রয়েছে বা বঞ্চিত হয়ে রয়েছে। আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে ভারতের যে বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে উপজাতিদের এই যে একটা পলিটিক্যাল ইউনিফিকেশন, অর্থাৎ রাজনৈতিক সংহতির একটা সেন্ট্রাল পয়েন্ট বা কোর পয়েন্টে বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপেক্ষিক বঞ্চনার যে উপলব্ধি রয়েছে, সেই উপলব্ধি দেখা যাচ্ছে যে, এবং তাদের যে নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে বা স্বাতন্ত্র্য পরিচয় রয়েছে, অর্থাৎ যে ট্র্যাডিশন বলা যায়, কাস্টমস বলা যায়, অর্থাৎ প্রথা, ঐতিহ্য, তাদের যে লাইভলিহুড, জীবনধারা ইত্যাদি চেঞ্জ হওয়ার ফলে বা পরিবর্তনের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে যে আদিবাসীরা রয়েছে বা বাস করছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছুটা ইউনিফিকেশন ঘটে যাচ্ছে, বা কিছুটা পলিটিক্যাল ইউনিফিকেশন বা রাজনৈতিক সংহতি ঘটছে। অঞ্চল ভেদে তাদের দেখা যাচ্ছে যে এই যে অ্যামালগেশন বা সংঘবদ্ধতা, সেখানেও কিছুটা একটা ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিকগত পরিবর্তন হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমস্যাও সেখানে কিন্তু বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে। এরপর আমরা যেটা আসি সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে যে উপজাতীয় বা উপজাতি আন্দোলনগুলো ঘটেছিল বা ট্রাইবাল মুভমেন্ট গুলো ঘটেছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম ছিল। এই প্রসঙ্গে বলতে গিয়ে 2004 সালে ঘনশ্যাম সাহু একজন ব্যক্তি ছিলেন। তিনি রিসেন্ট যে পাস্ট বা সাম্প্রতিক অতীতে উপজাতীয় আন্দোলনকে এনভায়রনমেন্টাল রিলেটেড অর্থাৎ পরিবেশগত পরিচয় বা রাজনৈতিক স্বায়ত্তশাসন সম্পদের যে ঠিকমতো ইউটিলাইজেশন সব ব্যবস্থাপনা স্থানচ্যুতি সম্পর্কিত উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। কি বলেছেন? বলেছেন যে উত্তর পূর্ব ভারতে কি হয়েছে, উপজাতি যে সংঘবদ্ধতা রয়েছে বা ইউনিফিকেশন রয়েছে, সেই সংঘবদ্ধতা এবং একটা সাংস্কৃতিক বা একটা কালচারাল আসপেক্ট পরিলক্ষিত হয়ে থাকে এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের প্রশ্ন অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি সেটার প্রশ্ন বেশি হয়েছে। অন্যান্য অঞ্চলে যে সাংস্কৃতিক প্রশ্ন রয়েছে, সাংস্কৃতিক বলা যায় পরিচয় বা সেই সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন উঠে এসেছে, তার থেকেও বলা যায় যে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সের যে এক্সপ্লয়টেশন বা শোষণ এবং সেই সম্পর্কিত সমস্যাগুলো আরো বেশি আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে উপজাতীয় আন্দোলন। নাগাল্যান্ড এবং মিজোরাম, আমরা সাধারণত এই অঞ্চলগুলোকে নিয়ে বেশি কথা বলছি, সুতরাং এখানটা এবার একটু গল্প বলি। নাগাল্যান্ড এবং মিজোরাম রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবি, বোডো ভাষার সুরক্ষা, ওদের একটা ভাষা আছে বোডো ভাষা বা বোডো ভাষা, সুরক্ষার জন্য এবং বোডো অধ্যুষিত অঞ্চলে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার জন্য বা পাওয়ার জন্য দেখা গেছিল যে কার্বি আংলং জেলার রাজনৈতিক স্বায়ত্তশাসনের জন্য বা মণিপুরে যে নাগা এবং কুকিদের মধ্যে বা মেঘালয়ে উপজাতি ও উপজাতীয়দের মধ্যে দেখা যায় যে জাতিগত সংঘাত লক্ষিত হয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এস এম দুবের কথা বলতে পারি। এস এম দুবে 1982 সালে একটা কথা বলেছিলেন যে উত্তর পূর্ব ভারতের উপজাতীয় আন্দোলনকে আমরা নিম্নলিখিত ভাবে ক্যাটেগরাইজড করতে পারি এবং সেই ক্ষেত্রে তারা বলেছিলেন যে ধর্মীয় বা সামাজিক সংস্কার আন্দোলন অর্থাৎ রিলিজিয়াস এবং সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট সে কথা বলা হয়েছে। দ্বিতীয়ত পৃথক রাষ্ট্রের আন্দোলন, মুভমেন্ট টু ডেভেলপ সেপারেট স্টেট। তৃতীয়ত হচ্ছে বিদ্রোহী আন্দোলন অর্থাৎ অ্যাজিটেশন এবং চতুর্থ হচ্ছে সাংস্কৃতিক অধিকার আন্দোলন অ্যাজিটেশন রিলেটেড টু দ্য কালচারাল রাইটস। 1946 সালে নাগা ন্যাশনাল কাউন্সিল, যেটাকে এনএনসি বলা হয়, গঠন করেছিল। এই এনএনসি নিজের স্বকীয়তা বজায় রাখার জন্য সবসময় নাগাদের জন্য একটা পৃথক রাজ্য গঠনের দাবি করেছিল। এই নাগা জনগোষ্ঠী অধ্যুষিত নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে এবং অরুণাচল প্রদেশ এবং আসাম এই চারটে অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। এরপর আমরা যেটা বলি সেটা হচ্ছে 1947 সালে 26 থেকে 28 জুন কি ঘটলো গল্পের মতো। দেখা গেছে যে এনএনসি ভারত সরকারের প্রতিনিধি সেই সময় আকবর হায়দারের সাথে আসামের রাজ্যপালের সাথে মিলিত হয়ে একটি 7 দফা চুক্তি স্বাক্ষর করে এবং সেই চুক্তিটির নাম দেওয়া হয় নাগা হায়দারি অ্যাকর্ড। নাগা হায়দারি অ্যাকর্ড বা চুক্তি বলবো, তার 3টে পয়েন্ট ছিল এবং সে এই 3টে পয়েন্ট বলছি, 9টা পয়েন্ট ছিল। চুক্তিতে কি কি উল্লেখ করা হলো, বলা হলো যে নাগারা তাদের ইচ্ছানুযায়ী স্বাধীনভাবে নিজেকে ফ্লারিশ করার বা বিকাশ করার বা অধিকারকে স্বীকৃতি, তাদের যে রাইটস গুলো আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। দ্বিতীয়ত এই বিষয়গুলি প্রধানত দেখা গেছে যে এবং বলা হচ্ছে যে যে বললাম যে স্বাধীনভাবে নিজেদের ফ্লারিশ করার এবং সেই অধিকার বা রাইটস দেওয়া হলো।
এই বিষয়গুলো হলো কি বলা হলো, প্রধানত বিচার বিভাগ, নির্বাহী এবং আইন প্রণয়নের ক্ষেত্রে নাগা প্রথাগত আইনের প্রাধান্যের সঙ্গে সম্পর্কিত ছিল। এরপর কি হলো, 1956 সালে এ.জেড ফিজো, যিনি নাগাদের একটি অংশের বা পার্টের কি করেছিলেন, লিডার ছিলেন বা প্রতিনিধিত্ব ছিলেন, সেখানে দেখা যায় তার ফলে কি হচ্ছে, তিনি করেছিলেন, তিনি নাগাদের স্বাধীনতার জন্য সেই সময় লন্ডনে যে নির্বাসিত সরকার গঠন করেছিলেন তিনি, এবং এর ফলে দেখা যাচ্ছে যে সেই ফলস্বরূপ দেখা যায় নাগা এবং নাগা এবং সেনাবাহিনীর মধ্যেও একটা সশস্ত্র সংঘর্ষ হয় বা কনফ্লিক্ট হয়। 1975 সালে এখানে দেখা যায়, ভারতে কি দেখা যায়, দেখা যায় যে এই নাগা ন্যাশনাল কাউন্সিল বা এনএনসি এবং ভারত সরকারের মধ্যে অবশেষে শিলংয়ে একটি চুক্তি বা একটা অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। এটি শিলং অ্যাকর্ড নামে পরিচিত। এবং এই চুক্তি অনুসারে কি বলা হলো, এই চুক্তি অনুসারে বলা হলো যে জঙ্গি নাগারা ভারতের সংবিধানকে মেনে নিচ্ছে, অর্থাৎ দে ফলো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং তার বদলে সরকার নাগা রাজনৈতিক যে পলিটিক্যাল যারা বন্দী রয়েছে তাদের মুক্তি দেয় এবং তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে, অর্থাৎ পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়। এবার কি হলো, দেখা গেল যে 1980 সালে শিলং চুক্তিতে নাগাদের মধ্যে দেখা যায় যে ইসাক লুসু দ্বারা একটা সংগঠন গড়ে তোলা হয়, দ্যাট ইজ দ্য ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, এই নামে একটা সংগঠন গড়ে তোলা হয়। এই এনএসসিএন নাগাল্যান্ড কি করছে, নাগাল্যান্ড, আসাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশের মতো কয়েকটি রাজ্যে যেখানে প্রধানত দেখা গেছে নাগা অধ্যুষিত রয়েছে, সেই নাগা অধ্যুষিত কয়েকটি অঞ্চল থেকে গঠিত নাগাল্যান্ড, বা তাকে আমরা গ্রেটার নাগাল্যান্ড বা বৃহত্তর নাগাল্যান্ডের একটি সার্বভৌম রাজ্য তৈরি প্রধান দাবি উল্লেখ করা হয়েছিল। ভারত 1988 সালে এই এনএসসিএন কে দেখা যাচ্ছে যে দুটো ভাগে বিভক্ত করে, দ্যাট ইজ হচ্ছে এনএসসিএন-আইএম এন্ড এনএসসিএন বলা যায় কাপলাং নামে অভিহিত করা হয়। এখন বলা হচ্ছে যে এই বৃহত্তর নাগাল্যান্ডের সৃষ্টি দিয়ে এই সৃষ্টি হয়েছিল, এই নিয়েও কিন্তু ওদের নিজেদের মধ্যে মতভেদ রয়েছে। আমরা তাহলে নাগাল্যান্ড নিয়ে কথাটা বললাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আসাম। আসামে দুটো উপজাতি রয়েছে, দ্যাট ইজ দ্য বোরো এবং কার্বি। সেই উপজাতিগুলোর মধ্যে দেখা যায় যেগুলি 1980-র দশকে দেখা যায় যে শেষের দিক থেকে তাদের মধ্যে একটা স্পিডি ব্যাপারটা ডেভেলপ করে, পলিটিক্যাল একটা স্পিড অর্থাৎ রাজনৈতিক গতিশীলতা ডেভেলপ করে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বোরোরা প্রধানত আসামের সমতল অঞ্চলের বাসিন্দা, এবং তারা কি হচ্ছে, আমরা কোকরাঝাড় পরের কথা বলি, আমরা বাক্সা বলি, চিরাং বলি, উদয়গড় জেলা রয়েছে, যেখানে দেখা যায় যে বসবাসকারী আসামের হিটলি এলাকায় বারবি লং জেলার পাহাড়ে বসবাসকারী যে কার্বিরা রয়েছে তাদের রাজ্যের অধিবাসী উপজাতিদের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ তার কথাটার মানে কি, আসামে বলা হচ্ছে ইটলি এলাকায় কার্বি আংলং জেলার পাহাড়ে বসবাসকারী যারা কার্বিরা রয়েছে তারা রাজ্যের আদিবাসী উপজাতিদের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত হয়ে পড়ছে। তাদের রাজনৈতিক সংহতি বা পলিটিক্যাল ইউনিফিকেশনের প্রধান বিষয়গুলি হলো টু মেনটেন দেয়ার কালচার, অর্থাৎ তাদের সাংস্কৃতিক পরিচয়কে রক্ষা করা, এবং বলা হচ্ছে যে রাজনৈতিক স্বায়ত্তশাসন প্রদান করা, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমিটা দেওয়া বা অটোনমিটা দেওয়া। তারা বলেছিল যে এই রাজনৈতিক শাসন যদি স্বায়ত্তশাসন দেওয়া যায় তবে সেই অঞ্চলের ডেভেলপমেন্ট বা উন্নয়ন খুব ভালোভাবে হবে, এবং সেটাকে বজায় রাখবে কে, সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের পরিচয় বজায় রাখার বা রক্ষায় সেখানে বলছে যে অবদান রাখার জন্য দেখা যায় যে তাদের ক্ষমতায়ন করতে পারে, অর্থাৎ পাওয়ারফুল করতে পারে। এরপর হচ্ছে আশু এবং ভারত সরকারের মধ্যে
যেমন শিলং চুক্তি হয়েছিল, তেমনি আশু এবং ভারত সরকারের মধ্যে আসাম চুক্তি স্বাক্ষর হয়। বড়রা অনুভব করেছিল যে তারা এর নেতৃত্বে আন্দোলনে বলা হয় যে অংশ নেওয়া সত্ত্বেও আশু নেতৃত্ব তাদের সমস্যার সমাধান করতে পারেনি পরবর্তীকালে। এরপরে হচ্ছে ইন্ডিয়া এগেইনস্ট ইটসেলফ। 1999 সালে একটা বই পাবলিকেশন হয়, যেখানে সন্দীপ বড়ুয়া বলেছিলেন যে বড়দের যে নিজস্ব পরিচয়, সেই বড়ো হিসেবে অসমিয়া থেকে আলাদা। তারা তাদের জন্য একটি স্বদেশ দাবি করেছিল, দ্যাট ইজ দ্য বোরোল্যান্ড। এবং সেক্ষেত্রে অল ইন্ডিয়া বোরো স্টুডেন্টস ইউনিয়ন সরকারের কাছে 99 প্রথা দাবির সনদ পেশ করেছিল। তাতে কি বলা ছিল? বলা হয়েছিল যে সনদে বোর ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, এই ভাষাগুলোর সংস্কৃতির স্বীকৃতি, অর্থাৎ তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তাদের শিক্ষাগত এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ প্রদানের দাবি তারা ভীষণভাবে সংযুক্ত করেছিল। 1993 সালে, 2003 সালে এবং 2020 সালে, তার মানে বেশি দিন আগে নয়, সেখানে 3টি চুক্তি স্বাক্ষর করা হয় বড়ো অধ্যুষিত অঞ্চলগুলিকে। কি বলা হয়েছে? তোমার রাজনৈতিক বড়ো বলা যায় যে বড়ো অধ্যুষিত অঞ্চলগুলিকে রাজনৈতিক স্বায়ত্তশাসন বা পলিটিক্যাল অটোনমি প্রদান করতে চেয়েছিল। 1950-এর দশক থেকে দেখা গেছে যে তারা আনইকুয়াল, অর্থাৎ অসম রাজ্যের মধ্যে বলা যায় নিজেদের জন্য একটি রাজ্য পাওয়া, সেক্ষেত্রে তারা দাবি করতে থাকে বা সোচ্চার হয়ে ওঠে। যদিও ইতিমধ্যে স্বায়ত্তশাসন কাউন্সিলের অধীনে স্বায়ত্তশাসন তখন বসে পড়ে বা স্বায়ত্তশাসন ভোগ করতে শুরু করে। এরপরে আমরা যেটা বলবো, দ্যাট ইজ দ্য আঞ্চলিক উন্নয়ন বা উপজাতি অধ্যুষিত অঞ্চল। এরপরে সেখানে কি রয়েছে? উপজাতি অধ্যুষিত অঞ্চল, যেখানে আঞ্চলিক উন্নয়নের প্রশ্ন আদিবাসীদের জীবন, তাদের লাইভলিহুড, জীবিকা এবং উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট প্রসেসের সঙ্গে ভীষণভাবে অ্যাকসেপ্টেড বা জড়িত হয়ে থাকে। একদিকে জীবনযাত্রার ন্যূনতম, যেহেতু বলা যায় যে জীবনযাত্রার একটা মান, অর্থাৎ একটা একটা তো স্ট্যান্ডার্ড মান থাকতে হবে, একটা লো হলেও সেখানে একটা ন্যূনতম মান সেটা থাকা আবশ্যক। এবং উচ্চতর মানব উন্নয়ন অর্জনের ক্ষেত্রে উপজাতি এলাকায় উন্নয়ন আনতে হবে, সেটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। অন্যদিকে আদিবাসী পরিচয় এবং প্রথা রক্ষার প্রশ্নে রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে নানা উন্নয়নমূলক কর্মসূচি, এই কথাটা বলতে হবে। তৃতীয়ত বলা হচ্ছে যে সঙ্গে যুক্ত এমনকি উত্তর পূর্ব পরিচয় রাজনীতি আঞ্চলিক উন্নয়নের প্রশ্ন ভীষণভাবে জড়িত। অঞ্চলটি উল্লেখযোগ্য উন্নয়নের অর্জন করেছে, ডেভেলপমেন্টটা ভালোই হয়েছে। এই অঞ্চলে দেখা যায় যে বেশিরভাগ রাজ্য দেখা যায় বিভিন্ন মানব উন্নয়নমূলক কার্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাই বিভিন্ন সূচকে মিজোরাম এবং নাগাল্যান্ড হলো দুটি সেরা, অর্থাৎ দুটো সুখ থেকে ভালো পারফর্ম করা যায় এমন একটা দুটো রাজ্য। অন্যদিকে নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় মানব উন্নয়নে মাঝারি রাজ্যগুলিও রয়েছে এর মধ্যে। সেখানে দেখা যায় যে সেই অঞ্চলগুলো বা মধ্যপ্রদেশ বা উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা ছত্তিশগড়, এদের মধ্যে দেখা গেছে যে আদিবাসী যে জনসংখ্যা রয়েছে তা হচ্ছে বৃহত্তর রাজ্যগুলি হলো থেকে বলা যায় যে রাজ্যগুলি হলো দুর্বল মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এই উদ্দেশ্যেই তাই ভারত সরকার এদের দিকে লক্ষ্য রেখে 2006 সালে আনুষ্ঠানিকভাবে একটা আইন পাশ করেছিল। এবং যে সত্যটি স্বীকার করা যায় যে যে বলা হয় যে বনভূমি এবং সম্পদের উপর সত্যি আদিবাসী সম্প্রদায় সব থেকে হয়তো বেশি হয়। সুতরাং তারা নিজেদের এই বনভূমি এবং সম্পদের রক্ষার ক্ষেত্রে দেখা যায় যে আদিবাসী সম্প্রদায় ঐতিহ্যগত বা অধিকার রক্ষা, এগুলো কিন্তু তাদের কাছে আবশ্যক বলে মনে হয়েছিল।
সুতরাং এই হচ্ছে আঞ্চলিক উন্নয়ন বা উপজাতি অধ্যুষিত অঞ্চল। এটাই হচ্ছে বিপিএসসির 143 হচ্ছে ইউনিট 14 এর বক্তব্য। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে বিপিএসসি 143 ইউনিট 15, দ্যাট ইজ দা হচ্ছে সোশ্যাল গ্রুপ এবং এনভায়রনমেন্ট রিলেটেড মুভমেন্টস। অর্থাৎ আমরা বিভিন্ন গোষ্ঠী, এটাই হচ্ছে বিপিএসসি 143-15, এটা লাস্ট চ্যাপ্টার। এটা আমি একটু ছোট করেই নিয়ে এসেছি বলার জন্য, অত সোশ্যাল গ্রুপ বা সামাজিক গোষ্ঠীর কথা বলিনি, বরং সেখানে দেখা গেছে এনভায়রনমেন্ট যে মুভমেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে শেষেও আলোচনা করা আছে। এখন আমরা যেটা বলবো এনভায়রনমেন্টাল মুভমেন্ট বা পরিবেশগত আন্দোলন। দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সামাজিক আন্দোলন রয়েছে সেই আন্দোলনের মধ্যে পরিবেশগত আন্দোলন একটা পরিচিত নাম হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং এই আন্দোলনগুলি শুধুমাত্র দেখা যায় যে কোনো একটি বা একাধিক যুযুধান পক্ষের জন্য মধ্যে সংগঠিত হয়নি এবং দেখা যায় মানব জাতির জীবনযাত্রার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট অর্থাৎ মান উন্নয়নের অন্তহীন পথ চলার নির্বিচার পরিবেশে দেখা যাচ্ছে যে তারা আজকে নিধন, পরিবেশ নিধন, অর্থাৎ যে হচ্ছে যে পথ চলার ক্ষেত্রে পথের সংখ্যা বাড়ছে, চওড়া হচ্ছে, যার ফলে আজকে গাছপালাও অনেক কেটে ফেলা হচ্ছে, যার ফলে জীবনযাত্রার এই রকম ধরনের মান উন্নয়নের ফলে সুতরাং দেখা যায় একটা নির্বিচার লক্ষ্য করা যাচ্ছে পরিবেশের ওপর এবং তার ফলে দেখা যাচ্ছে যে শুধু পরিবেশই এফেক্টেড হচ্ছে তা তো নয়, দেখা যাচ্ছে যে মানব সমাজও যথেষ্ট দ্রুত এফেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, সুতরাং দেখা যায় পরিবেশ আন্দোলন এখান থেকে করে আসার জন্যই কিন্তু পরিবেশ আন্দোলন বা এনভায়রনমেন্ট মুভমেন্টের প্রয়োজন আছে। দেখা যায় যে এই পরিবেশ যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন মূলত দেখা যাচ্ছে যে বলা যায় যে আহ বিভিন্ন ধরনের আন্দোলন চিরন্তর পরিবেশকে নিয়ে গড়ে উঠেছে এবং পরিবেশ নির্ধন অর্থাৎ পরিবেশকে যে নষ্ট করে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে একটা ওয়েল অর্গানাইজড মুভমেন্ট, অর্থাৎ বলা যেতে পারে যে খুব অর্গানাইজড একটা মুভমেন্ট হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এখানে বলা হচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে আহ এই যে ধরনের আন্দোলনের কথা আমি একটু আগে বললাম সেই আন্দোলনে কিন্তু কোনো সাবজেক্টিভ আইডিওলজি নেই, অর্থাৎ বৈষয়িক মতাদর্শ লক্ষ্য করা যায় না এবং সেখানে দেখা যাচ্ছে যে তবে দেখা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট এলাকারও একটা পরিসর কিছু দেওয়া নেই। উত্তর গোলার্ধে যে ধনী দেশগুলো রয়েছে বা রিচার যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সপরিবেশ একটা যা সত্যি নান্দনিকতা ছিল সেটা দেখা যাচ্ছে, বা স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত বিষয় যেমন হচ্ছে সবুজ রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য গ্রিন, অর্থাৎ তারপর হচ্ছে কন্যাশ্রী সংরক্ষণ, এছাড়া হচ্ছে দূষণমুক্ত পরিবেশকে রক্ষা করা ইত্যাদির উপরে ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে বা গুরুত্ব দিয়ে দিয়েছে। অন্যদিকে যদি নর্দার্ন স্ফিয়ারটা দেখা যায়, দক্ষিণ গোলার্ধের কথা বলা যায়, সেখানে দেখা গেছে যে দরিদ্র দেশগুলো বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলির কাছে দেখা যাচ্ছে এই এনভায়রনমেন্টাল মুভমেন্ট বা পরিবেশ আন্দোলন বা মূলত দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষের আর্থ সামাজিক অধিকার রক্ষার লড়াই হয়ে দাঁড়াচ্ছে। এখন হচ্ছে তৃতীয় বিশ্ব, আমরা তো বিশ্বকে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলি, প্রথম বিশ্ব মানে একেবারে ডেভেলপড কান্ট্রি রয়েছে, আমেরিকা, ব্রিটেন এগুলো রয়েছে। এখন আমরা যে স্টেটে বিলং করছি দ্যাট ইজ দা হচ্ছে তৃতীয় বিশ্ব। সেই তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যেও দেখা গেছে যে পরিবেশ সংক্রান্ত বিষয় বা পরিবেশ নিয়ে দেখা যাচ্ছে যে সুতরাং একটা সংগঠন, একটা অর্গানাইজেশন গড়ে তোলা হয়েছে, যে ধরনের এই ধরনের অর্গানাইজেশনের সংখ্যা নেহাতি কম নয়
এবং এটা বলা যায় যে ভারতের ক্ষেত্রে সর্বাধিক রয়েছে। ভারতে আলোচনা তাই দেখা যাচ্ছে আলোচনার সুবিধার্থে অথবা হচ্ছে সক্রিয় উপরোক্ত সংগঠনকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিক্ষামূলক এডুকেশনাল, ২ নম্বর হচ্ছে বলা যেতে পারে উন্নয়নমূলক ডেভেলপমেন্টাল, এবং তৃতীয়ত হচ্ছে যেটা রেজিস্ট করে অর্থাৎ প্রতিরোধমূলক হয়ে থাকে। এখন বলা যেতে পারে এরপরে আমরা দুটো আন্দোলনের কথা বলি। এই আন্দোলন দুটো খুব খুব তোমরা জানো এই ধরনের আন্দোলনের কথাই আমি বলছি। সেখানে প্রথম যেটা বলবো দ্যাট ইজ দ্য নর্মদা আন্দোলন। ভারতে দেখা গেছে তথা বিশ্বের যে এনভায়রনমেন্ট রয়েছে বা পরিবেশ রয়েছে, সে পরিবেশে অনেকগুলির মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন খুব বিখ্যাত। আর একটা হয়েছিল ভূমিকা হিসেবে তার একটা যথেষ্ট গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়েছে। এবং দেখা যায় যে স্বাধীন ভারতের এক অন্যতম বলা যায় যে উচ্চাকাঙ্ক্ষী যারা হাইপোথিসিস লিখে থাকেন অর্থাৎ প্রকল্প হিসেবে সেই সময় নর্মদা ভ্যালি প্রকল্পকে চিহ্নিত করা, যা নর্মদা নদীর এবং তার বিভিন্ন যে শাখা রয়েছে প্রশাখা রয়েছে তাদের ছোট বড় মিলিয়ে প্রায় ৩২,০০০টি বাঁধ নির্মাণের কথা বলা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যার মধ্যে ৩০টি হলো বৃহৎ এবং ১৫০টি বলা যেতে পারে যে ১০৫টি বলা যায়, ৫০টি না, ১০৫টি মাঝারি পাল্লার বাঁধ, বাকি সবই কিন্তু জোট বাঁধ। এছাড়াও আরো দুটি বহি বা ছোট বাঁধ হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এছাড়া আরো দুটো বহুমুখী বিষয় রয়েছে, সেটা হলো যে বলা যেতে পারে যে একটি গুজরাটের সর্দার সরোবর ড্যাম, তোমরা নাম শুনে থাকবে, এবং দ্বিতীয়টি মধ্যপ্রদেশের নর্মদা বাঁচাও লাইন। এবং সুতরাং দেখা যায় যে বা নর্মদা বলা যায় যে নর্মদা বাঁচাও আন্দোলন মূলত একটা বলা যায় সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এখন আমরা বলবো যে এই যে নর্মদা বাঁচাও আন্দোলন দিয়ে এত বিতর্ক হয়েছিল কেন ছিল, কি তাদের ডিমান্ড ছিল বা কি দাবি ছিল। এখানে বলা যায় যে এই প্রকল্প দেখা গেছে যে গুজরাটের কাছে ও বলা যেতে পারে যে সৌরাষ্ট্র অঞ্চল অর্থাৎ সুরাট এই অঞ্চলে পানীয় জলের চিরন্তন সমস্যা ছিল, যেটা মনে করা হয়েছিল যে কমানো যাবে, বহুলাংশে কমবে। বার্ষিক ১৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এটাও বলা হয়েছিল। সর্বোপরি বলা হয়েছিল যে এই প্রকল্প দেখা যায় যে জলকে ও বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয়েছে যথেষ্ট সহায়তা করে থাকে বা সাহায্য করে থাকে। এখন বলা হচ্ছে যে কি কি আর নতুন সমস্যা রয়েছে। বলা যায় যে সর্দার সরোবর বাঁধ নির্মাণ নর্মদা অববাহিকায় রয়েছে যুগ যুগ ধরে। বসবাসকারী আদিবাসীরা এই অঞ্চল থেকে তাদের উৎখাত করেছিল। এরপর ১৯৭৯ সালে উৎখাত হওয়া মানুষদের সংখ্যা ছিল প্রায় ৬,০০০-এরও কিছু বেশি। বর্তমানে দেখা যাচ্ছে যে এই সরকারি হিসেবটাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে আশুর জন্য, যদিও দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৮৫,০০০, অর্থাৎ যেটা ৪১,৫০০ ছিল, যেটা সরকারি মতে বলা হয়েছিল। যদিও এই আন্দোলনকারীতে অংশগ্রহণ বা পার্টিসিপেন্ট হিসেবে দেখা যায় যে তাদের সংখ্যাও কিন্তু কম নয়, অনেকটাই বেশি। দ্বিতীয়ত বলা হচ্ছে বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে বা বেসরকারি সংস্থা রয়েছে সেখানে দেখা গেছে যে দেখা যায় সরকার প্রশাসনে সবসময় একটা বলা যায় উচ্চতা সর্বোচ্চ বৃদ্ধি করা হয়
এবং তা প্রায় 13,000 হেক্টর বনভূমিকে কি করবে, নিমজ্জিত করবে, এবং যার ফলে পরিবেশের একটা অপূরণীয় ক্ষতি হবে। এরপরে আমরা দেখা যায় এই আন্দোলনের সূত্রপাত কবে হয়েছিল। এই আন্দোলনের সূত্রপাত হয় মূলত দেখা যায় 80-র দশকের শেষের দিক থেকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে লেকের ধারে বিতর্কিত সর্দার সরোবর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে 1988 সালে নর্মদা বাঁচাও আন্দোলন দেখা যাচ্ছে প্রাথমিকভাবে শুরু হয়েছিল, এবং কার নেতৃত্বে? মেধা পাটেকারের নেতৃত্বে। নর্মদা অববাহিকা অঞ্চলে এই জনসাধারণের মধ্যে সচেতনতা অর্থাৎ কনসাসনেস অর্থাৎ সচেতনতা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এবং দেখা যায় যে শ্রেণীর মানুষদের মধ্যে বলা যেতে পারে যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন সংক্রান্ত যে সচেতনতা সেটা বৃদ্ধির চেষ্টা করা হয়, এবং ক্রমশ তা জনগণের আন্দোলনে কি হয়ে থাকে, বলা যায় যে পরিগণিত হয়ে থাকে। এখন বলা হচ্ছে এই যে আমরা বললাম নর্মদা বাঁচাও আন্দোলন, এই নর্মদা বাঁচাও আন্দোলন তো একসময় গিয়ে একটা মোমেন্টাম পাবে। সুতরাং এই আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় 1989 সালের শেষের দিকে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে দেখা যায় যে এই অবিবাহিত অঞ্চলের প্রায় 50,000 আন্দোলনকারী সংস্থা আন্দোলনকারীরা জুড়ে রয়েছে এবং সমস্ত রকম ধ্বংসাত্মক হিংসাত্মক ক্রিয়াকলাপ করে ফেলছে। কিন্তু বলা যায় যে তারা শপথ নিয়েছিল যে তারা এটা করবে না। ফলত দেখা যায় পরবর্তীকালে তারা এই ব্যাপারে খুব সোজা হয়ে যায় বা সজাগ হয়ে যায়, এবং দেখা যায় যে তারা কি বলছে, সেখানে বাঁধ এবং তার সংলগ্ন এলাকায় ইতিমধ্যে সরকার তখন 144 ধারা জারি করে দেয়, যার ফলে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র এটা সাধারণত সরস্বতী বলা যায় যে সরকার প্রায় 144 ধারা জারি করে এবং ওই সম্বন্ধে জমায়েত নিষিদ্ধ করে। কথাটা মানে কি, ওই অঞ্চলটাকে জারি করে দিল তোমার এমার্জেন্সি, এবং ওই অঞ্চলে কেউ আর কি করতে পারবে না, বেশিক্ষণ থাকতে পারবে না বা জড়ো হয়ে থাকবে না। ফলত দেখা যাচ্ছে যে সমগ্র অঞ্চলটি একটি পুলিশ ক্যাম্পে পরিণত হয়। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে 1990 সালের ডিসেম্বরে দেখা যায় যে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এরপরে কি হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে প্রায় 7 বছর বাদে আরেকটা ইনসিডেন্ট ঘটে, সেখানে এক আত্মঘাতী বাহিনী তাদের জীবন ত্যাগ করতে খুব উদ্যোগী হয়। 1991 সালের 7ই জানুয়ারি ওই আত্মঘাতী বাহিনী আমরণ অনুসরণ শুরু করে। সরকার তা করতে কি হয়ে যায়, বিফল হয়ে যায়, এবং দেখা যায় যে 1993 সালের 30শে মার্চ ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এই প্রকল্প গোষ্ঠীর হতে গেলে তাদের বলা হতে হবে তাদের প্রত্যাহার করে নেয়। যদিও বিশ্ব ব্যাংকের পশ্চাৎপসরণ অর্থাৎ এই যে পিছিয়ে যাওয়া এবং সর্দার বলা যায় সরোবর বাঁধ প্রকল্পকে কিন্তু বাধ্য করেনি বন্ধ করতে। এই আন্দোলন অনেকাংশে স্তীমিত হয়ে গেলেও আজও কিন্তু তা অব্যাহত রয়েছে। এরপরে আমরা যেটা করব দ্যাট ইজ দ্য চিপকো আন্দোলন। দেখা যাচ্ছে যে আবিধানিক অর্থে চিপকো শব্দটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, অর্থাৎ কাউকে জড়িয়ে ধরতে হবে। এই আন্দোলনের নামকরণ কেন চিপকো বলা হলো? বলা হয় যে এই আন্দোলনের নামকরণ হয়েছে মূলত কিছু গ্রামবাসীদের বলা যায় যে গাছকে জড়িয়ে ধরার এক প্রাণপণ প্রচেষ্টা, তার উপর ভিত্তি করে এটা গড়ে তোলা হয়েছে। এরপর আমরা বলবো যে চিপকো আন্দোলন কাকে বলে বা কিভাবে হলো। চিপকো আন্দোলন, আমাদের তো একটা রিজিয়ন আছে যেটাকে গাড়োয়াল রিজিয়ন বলা হয়ে থাকে,
সুতরাং দেখা যায় যে বলা হয়েছিল যে এই চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয় মূলত সংগঠিত হয়েছিল, যদিও তার প্রভাব প্রত্যক্ষ বলা যায় যে প্রত্যক্ষ হিমালয়ের মধ্যে সীমিত ছিল না। এই আন্দোলনের মূলে কি ছিল? এই আন্দোলনের মূলে ছিল এই অঞ্চলের তথ্য সমৃদ্ধ যে সমস্ত বনভূমি রয়েছে তাদের যে একটা বাণিজ্যিক আগ্রাসন করা। সেক্ষেত্রে দেখা যায় যে এই যে বনভূমিকে বাণিজ্যিক, মানে বাণিজ্যিকও বলবো না, বাহ্যিক বলা যায়, বরং এক্সটার্নাল অ্যাগ্রেশন বা বিজনেস অ্যাগ্রেশন, অর্থাৎ বাণিজ্যিক মানে কি, সেই গাছ কেটে সেকে বিক্রি করে দিচ্ছে, আগ্রাসন হতে থেকে রক্ষা করা। তাই চিপকো আন্দোলন এই বৃহৎ বলা যেতে পারে যে এই বৃক্ষ ছেদনের ফলে বলা যায় যে প্রকৃতি তথা মানুষের উপর একটা নেগেটিভ অর্থাৎ নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। গাড়োয়াল হিমালয় কতগুলো রয়েছে, যেমন গোড়েশ্বর, তেহেরি, চামনি, নরেন্দ্রনগর ইত্যাদি ক্ষেত্রে মূলত এই অঞ্চল বা ইত্যাদি অঞ্চলে মূলত এই আন্দোলন ছড়িয়ে পড়ে। 1970-এর দশকে এই আন্দোলনের চূড়ান্ত রূপ বা চূড়ান্ত আকার ধারণ করে থাকে এবং সরকার এই আন্দোলনগুলির দাবি মানতেও কিন্তু বাধ্য হয়। উদাহরণ হিসেবে আমরা এবার একজন ভদ্র মহিলার কথা বলতে পারি, দ্যাট ইজ দ্য মীরা বেহেন। সুন্দরলাল বহুগুণার কথাও বলতে পারি। এই কি হচ্ছে, এই তোমার এই আন্দোলনের ক্ষেত্রে, চিপকো আন্দোলনের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মীরা বেহেন গাড়োয়াল হিমালয়ের অর্থাৎ স্থানীয় মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে আশ্রম তৈরি করেন এবং ওই অঞ্চলে অস্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয়, বিশেষত বন্যা, তার ফলে দেখা যায় যে সাধারণ মানুষ অনেক কিছু ভুক্তভোগী হয়েছিল। সুতরাং সেই সময় থেকে তারা বুঝতে পেরেছিল উই আর কসাস, উই উইল বি কসাস অ্যাবাউট দ্যাট ম্যাটার। তাই তিনি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হিসেবে হিমালয় মুড়ে জুড়ে যে বৃক্ষচ্ছদন সেটাকেই শুধু দায়ী করেননি, বরং বাণিজ্যিক কারণে অরণ্যের প্রাকৃতিক যে বিকাশ রয়েছে বা বিকাশকে বলা হচ্ছে, প্রাকৃতিক বিকাশকে বের করে যে প্রাকৃতিক বিকাশকে রেখে অন্য অরণ্যের চরিত্র বদলানোর কথা বলা হয়েছিল। অর্থাৎ বিকাশটাকে কি করা হচ্ছে, প্রাকৃতিক বিকাশটাকে তোমার রোধ করে অন্য অরণ্যের চরিত্র বদলাক সেটা তারা করেছিল বা বদলকে দায়ী করেছে, যার জন্যই কিন্তু এত বড় ক্ষতি যে চিপকো আন্দোলনের এত ডিমান্ড। তিনি দেখান যে কিভাবে বিজনেস ওরিয়েন্টেড ভাবে বা বাণিজ্যিক কারণে হিমালয়ে ওক গাছের জায়গায় দ্রুত সংখ্যা বৃদ্ধি পায় এমন কিছু গাছ লাগিয়ে দেওয়ার কথা বলা হয় এবং সেখানে যদি সেটা করা হয় তাহলে অরণ্যের যে ব্যালেন্স রয়েছে বা সার্বভৌম রয়েছে বা স্বাভাবিক যে ভারসাম্যটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ইরাপটেড হবে বা কি হবে, নষ্ট করা হয়েছে। কারণ ওক গাছের মতো বর্ষায় দেখা যায় যে জুন ধারণ করতে পারে না বা ফলত বর্ষায় দেখা যায় যে প্রায়শই বন্যা এবং অন্যান্য পানীয় জলের ক্ষেত্রে একটা হাহাকার লক্ষিত হয়। এইরকম ভাবে তাই বলতে গিয়ে সুন্দরলাল বহুগুণা এক কথা বলেছিলেন, বলা হয় যে অরণ্য সম্পদের বন্টন নিয়ে সাধারণত স্থানীয় হাইব্রিড কন্ট্রাক্টের মধ্যে সংঘর্ষ ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। এবারে আরেকজনের উদাহরণ দিই, দ্যাট ইজ দ্য গৌরী দেবী। এগুলো কেন বলছি, সোশ্যাল গ্রুপ হিসেবেও বলতে পারো এদের কথা। গৌরী দেবী নামে এক গ্রামীণ মহিলার নেতৃত্বে বিশেষত মহিলারা তখন সরকারি মদতপুষ্ট হয়ে বা সরকারি সাহায্য নিয়ে তারা কি করতে শুরু করলো, কাঠুরে এবং কন্ট্রাক্টরদের হাত থেকে অরণ্যকে বাঁচানোর জন্য বা বনকে বাঁচানোর জন্য তারা শুরু করলো আন্দোলন। গ্রামের বা ভিলেজ ওমেন, গ্রামের মহিলারা যারা ছিল তারা ছোট ছোট কি করতে শুরু করলো, মোর্চায় বিভক্ত হলো, দিবা রাত্রি গাছ পাহারা দিতে শুরু করে এবং এই অঞ্চলে আরণ্যক বাণিজ্য আগ্রাসন থেকে রক্ষা করে।
একেই আমরা চিপকো আন্দোলনের সূচনা হিসেবে ধরতে পারি। মূলত গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার কিছুটা ব্যাক ক্যালকুলেশনে চলে যায়। এরপরে যেটা দেখা যায় যে সরকার নদীর উৎপত্তি স্থলে সমস্ত রকম বাণিজ্যিক বৃক্ষায়তন নিষিদ্ধই করে দেয়। এছাড়া বেকারত্ব বা আনএমপ্লয়মেন্টকে দূর করার লক্ষ্যে সম্পদের উপর নির্ভরশীল একাধিক শিক্ষা প্রকল্প বা একাধিক যে শিক্ষা প্রকল্প সেগুলো বলা যেতে পারে তৈরির উপর জোর দেওয়া হয়। মহিলারা এক্ষেত্রে ফোরফ্রন্টে কাজ করে, অগ্রণী ভূমিকা পালন করে এবং দেখা যায় যে বদায়কন এলাকার ব্যাপক অংশে দেখা যাচ্ছে যে ছেলেরা অনেক অংশে, বাবারা বৃহৎ অংশে কি করছে যে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে দেয় এবং এর ফলে দেখা যায় যে পরিকল্পনা কিছুটা চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায় এবং সুন্দরলাল বহুগুণা ও এলাকায় 1979 সালে তখন দেখা গেল যে কিন্তু আমরণ অনুসরণ শুরু করলো। কেন শুরু করলো? তাদের তো সব ডিমান্ড ফুলফিল হচ্ছে না বা চাহিদাগুলো ফুলফিল হচ্ছে না। সরকার তখন বহুগুণাকে গ্রেপ্তার করে বসলো এবং এই আন্দোলন স্তীমিত হতে দেখা গেল যে আবার আস্তে আস্তে একটু জোরালো হলো। এরপরে বলা যায় যে জনগণ নিজেরাই অরণ্য বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। কিরকম? তারা দিবারাত্র খাটতে থাকে। কি করলো? এবং সেক্ষেত্রে কি করছে? ফলত দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরগণ যারা ছিল তারা অরণ্য থেকে সরে যেতে বাধ্য হলো এবং বহুগুণা সেক্ষেত্রে তাদের মুক্তিও দিল। কেন্দ্রীয় সরকার এই আন্দোলনের দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশগত বৃক্ষরোপণের উপর কি করা হয়েছিল, ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে প্রথম দিকে খুব তাদের মধ্যে যেহেতু কনফ্লিক্ট বা দাম্ভিকতা দেখা যায়, তাই পরিবেশ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখা যায় 15 বছরের নিষেধাজ্ঞা জারি করে। এখন হচ্ছে এই আন্দোলনের প্রধান কি ছিল? সেখানে বলা হচ্ছে যে প্রথমত যেটা বলা যায় যে এই আন্দোলন ইকো ফেমিনিজমের কথা বলে। আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে একদিকে যেমন পিতৃতান্ত্রিক হিসেবে চিহ্নিত করা হয়, অন্যদিকে অরণ্য সংরক্ষণ করার দাবিতে নারীর দৃষ্টিভঙ্গি যা অরণ্যকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম স্বরূপ বলে গড়ে তোলা যায়। এরপর হচ্ছে ২ নম্বর, তার মানে কি বললাম? প্রথমে ইকো ফেমিনিজমের কথা বললাম। এরপর ২ নম্বর, এই আন্দোলন ছিল দেখা যায় যে মূলত মহিলাদের দ্বারা পরিচালিত একটা আন্দোলন। তৃতীয়ত, এটি সাধারণ মানুষের সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে সাধারণ মহিলারা ভীষণভাবে কি হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরাই খোঁজ খবর নিয়ে তারা অরণ্য ঝাঁকানোর লক্ষ্যে তোমার কি করেছে? সেখানে কি হচ্ছে? স্বতঃপ্রণোদিত হয়ে অরণ্য অধিকারকে বজায় রাখার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ছে বা অরণ্য উন্নয়নের লক্ষ্যে। এই আন্দোলনে সেই অর্থে কোনো হয়তো ইনস্টিটিউশন বা প্রাতিষ্ঠানিক কাঠামো বা সাংবিধানিক দিক ছিল না। সাধারণ মানুষ ভলেন্টারিলি ভাবে বা স্বেচ্ছায় এই আন্দোলনে সামিল হয়েছিল। এই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ আন্দোলন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা সরকার এবং সরকার না, বেশিরভাগ ক্ষেত্রেই তারা মহাত্মা গান্ধী নির্দেশিত সত্যাগ্রহ, আমরণ অনশন, গীতার শ্লোক পাঠ, পূজা আর্চা করে, রাখি বন্ধন ইত্যাদির সাহায্যে তারা কি করেছে? আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে আমরা সোশ্যাল গ্রুপ হিসেবে LGBTQS এর কথা বলবো। LGBTQS কথাটার মানে কি? এটা তো একটা অ্যাব্রিভিয়েশন। বলা হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং বলা হচ্ছে যে কুইয়ার্স, যারা তাদের নিজস্ব যে সেক্সুয়াল অর্থাৎ যৌন পরিচয় নিয়ে প্রশ্ন তোলে।
এরা হলো প্রান্তিক শ্রেণীর মধ্যে যাদের অবস্থা বা যাদের কন্ডিশন তাদের যৌন অভিযোজনের পরিপ্রেক্ষিতে সমাজে লক্ষ্য করা যায়। কয়েক বছর আগে পর্যন্ত তারা রাজনৈতিক বা একাডেমিক আলোচনার কি ছিল না, কেন্দ্রীভূত ছিল না। এরপর বলা হচ্ছে যে এই ট্রান্সজেন্ডার যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি অধিকারের সুরক্ষা বিল 2016 অনুসারে একজন ট্রান্সজেন্ডার কে ব্যক্তি হতে পারে সেটা তো জানতে হবে। একদিক দিয়ে যেমন একজন যিনি সম্পূর্ণ মহিলা বা পুরুষ নন, দ্বিতীয়ত মহিলা ও পুরুষের একটা কোঅর্ডিনেশন বা সমন্বয় রয়েছে, তৃতীয়ত হচ্ছে বলা যেতে পারে সম্পূর্ণ মহিলা বা পুরুষ নন, মহিলা বা পুরুষের সমন্বয়, আর একটা হচ্ছে যে মহিলা ও পুরুষ নন। এই ধরনের একজন ব্যক্তি লিঙ্গ জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সাথে সেটা কি হয় না, মেলে না, এবং ট্রান্সজেন্ড ট্রান্স মানে ট্রান্স নারী দেখা গেছে আন্তঃলিঙ্গের যে বৈচিত্র্যতা বা বৈচিত্র্য এবং লিঙ্গ বিচ্ছিন্ন ব্যক্তিত্বে বলা যেতে পারে যে ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত। এই ফ্রান্স জেন্ডার ফ্রান্স বলবো না, কি বলবো মানে দেখা যায়, এবং এই ট্রান্সজেন্ডার ব্যক্তিরা তাদের লিঙ্গের অবস্থার কারণে বৈষম্যেরও সম্মুখীন হয়ে থাকে। তাদের সামাজিকভাবে চলাফেরা করা, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং তাদের পরিবারের মধ্যে দেখা যায় যে অনেক সময় তারা কিন্তু বৈষম্যের সম্মুখীন হয়ে থাকে। ভারতে এই এলজিবিটিকিউতে তাদের একাধিক বৈষম্যের অবসান ঘটাতে এবং তাদের মর্যাদা ও আত্মসম্মান প্রদানের জন্য তারা আইন প্রণয়ন করতে, সাধারণত আইন প্রণেতাদের প্রভাবিত করার জন্য দেখা যায় বা অন্যান্য আচার আচরণ সহ দেখা যায় যে না মানে প্রভাবিত করার জন্য নিজেকে একত্রিত করে। আত্মপরিচয়ের অধিকার তো সত্যি সবারই রয়েছে, এটা তারা দাবি হিসেবে মনে করে। 2016 সালে 2 আগস্ট তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী দ্য ট্রান্সজেন্ডার পার্সন অর্থাৎ অধিকার সুরক্ষা বিল পেশ করেন। বিলটিতে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা এবং উপভোগের ক্ষেত্রে পরিষেবা থেকে যারা ডিপ্রাইভড বা বঞ্চিত তাদের সহ ব্যক্তিদের বিরুদ্ধেও নানা রকম বৈষম্য দেখা গিয়েছিল, সেগুলোকে নিষিদ্ধ করার প্রয়াস নেওয়ার কথা বলা হয়েছে। পণ্য, সুযোগ সুবিধা, জনসাধারণের জন্য উপলব্ধ সুযোগ, থাকার অধিকার, রাইট টু শেল্টার, রাইট টু বসবাস করার অধিকার বা ভাড়া মনিকার্য এবং অন্যান্য সম্পত্তি দখলের যে অধিকার, স্বকীয় বা বেসরকারি অফিস ভাড়ায় রাখার সুযোগ, সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রবেশাধিকারের ক্ষেত্রে এই ট্রান্সজেন্ডার এখন একটা ব্যক্তি হয়, কিন্তু এই ব্যক্তিদের আত্মপরিচয় করার মানে আত্মপরিচয় তারা যেটা দিয়ে থাকে সেই আত্মপরিচয় দেওয়ার ক্ষেত্রে তাদের অধিকার দেওয়া হওয়ার কথা বলা হচ্ছে বা অধিকার প্রদানের কথা বলা হচ্ছে। এটি এমন বলা যায় যে এটি একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির উপর যে কি ছেড়ে দেওয়া হবে যে যে কিনা একজন পুরুষ হতে পারে তার মনোগত দিক দিয়ে, একজন মহিলাও হতে পারে বা একজন নিজেকে ট্রান্সজেন্ডার অর্থাৎ দুটোরই একটা ঐক্য হিসেবে বিবেচনা করতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে আরো কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে সরকারকে বলা যায় যে কিন্তু হিজড়াদের শুধু হিজড়াদের নিয়ে চলবে, হিজড়াদের লিগালাইজ করা হবে, এগুলো তো যেমন চলতে থাকবে থাকবে ঠিকই আছে, সে বিষয়ে নিশ্চয়ই তাদের সরকার পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে, খুব ভালো কথা, কিন্তু হিজড়া ব্যক্তিদের জন্য কিছু ওয়েলফেয়ারিজম বা কল্যাণমূলক বলা যায় যে কিছু প্রকৃত কিছু কল্যাণমূলক প্রকৃত ব্যবস্থা গ্রহণ করার কথা ভাবা হয়েছে বা উচিত বলে তারা মনে করছে। সুতরাং আজকে কিন্তু মানে একটা এমার্জিং একটা গোষ্ঠী হিসেবে বলা যেতে পারে যে
এই LGBTQ এর খুব চেষ্টা মানে তৈরি হয়েছে। এরা অনেকগুলো মানে দেখুন কেউ লেসবিয়ান, কেউ গে, কেউ বাইসেক্সুয়াল, কেউ ট্রান্সজেন্ডার, এদের সব নিয়ে গঠিত হচ্ছে। সুতরাং এরাও যে সমাজের মূল ধারায় আসতে পারে, এখন নিশ্চয়ই দেখবে যে অনেক পরীক্ষায় এদের কিন্তু এখন কি করা হয়েছে, এখন যুক্ত করা হচ্ছে। এখন যুক্ত করা হচ্ছে, তারা পরীক্ষা দেয়। সুতরাং এই যে লিগালাইজড করার যে অভিপ্রায় বা ইচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেটা তো খুব ভালো কথা। সুতরাং সেই দিক দিয়ে LGBTQs এরও একটা গুরুত্বটা ভারতের বলতে পারো যে ক্ষেত্রে মানে ভারতের পরিপ্রেক্ষিতে যে পারবে সেটা খুব ভালো কথা, এবং তারা নিজস্ব একটা আলাদা সত্ত্ব নিয়ে বাঁচতে পারবে, নিজস্বতা নিয়ে বাঁচতে পারবে। সুতরাং সোশ্যাল গ্রুপ হিসেবে আমরা কিন্তু LGBTQS কে ভীষণভাবে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে বা গুরুত্বটা দিতে হবে। সুতরাং দেখা যায় যে পণ্য সুযোগ সুবিধা বা বলা হচ্ছে জনসাধারণের জন্য উপলব্ধ সুযোগ, থাকার অধিকার, বসবাসের অধিকার, ভাড়া মালিকানা বা অন্য উপায়, কিছু রোজগার করার অধিকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের ক্ষেত্রে আত্মপরিচয় ইত্যাদি করার চেষ্টা চলছে। এটি একজন ট্রান্সজেন্ডারের ব্যক্তির উপর মানে ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেখানে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হবে, সেটা এটাও মনে রাখবে যে যদি সে চায় সে নিজেকে একজন পুরুষ হিসেবে প্রতিহত করতে করবে, একজন মহিলা হিসেবে প্রতিহত করতে করবে, বা একজন ট্রান্সজেন্ডার হিসেবে প্রতিহত করতে করবে। এর সঙ্গে শুধু ওর সঙ্গে সাইমালটেনিয়াসলি একটা কথা বলা হয়েছে যে সরকারকে হিজড়া ব্যক্তিদের জন্য কিছু কল্যাণমূলক ব্যবস্থা চালু করে দিতে হবে বা চালু করা উচিত বলে মনে করা হয়। সুতরাং দেখা যায় যে শুধু তাদের লিগালাইজ করলাম তাহলে হয় না। যেহেতু ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার নিয়ে চলে বা ওয়েলফেয়ারিজমের মানসিকতা নিয়ে চলে, সুতরাং তাদের এই হিজড়ে ব্যক্তিদের জন্য কিছু কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, সেটাও চালু করতে হবে। সুতরাং এটাই হলো বিপিএসসি 144 এই 143 ইউনিট 15 এর বক্তব্য। তাহলে আজকে আমরা দুটো পড়লাম, সেটা হচ্ছে বিপিএসসি 143 and বিপিএসসি 143 ইউনিট 14 এবং ইউনিট 15। এটাতে এই দুটো চ্যাপ্টার বা ইউনিটের মাধ্যমে বিপিএসসি 143 সমাপ্তি হলো। আজকে এই অবধি, এখানে শেষ করছি। নমস্কার।